শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে মাধ্যমিক লেভেলের নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এটি মূলত মাধ্যমিকের গণিতের যে সেট ও ফাংশন নামক যে অধ্যায়টি রয়েছে, অধ্যায়ের 2.1 অনুশীলনী পূর্ববর্তী যে আলোচনাগুলো রয়েছে তার ভিতরকার কয়েকটি উদাহরণ 5, 6 এবং 6, 7, 8, 9 যে উদাহরণ চারটি রয়েছে, চারটি আলোচনা এবং এই সম্পর্কিত যে বিষয়বস্তুগুলোর প্রয়োজন সেগুলোর আলোচনা থাকছে এই ভিডিওটিতে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং পাশাপাশি এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন পদে পাবলিক পরীক্ষা বা স্থানীয় পরীক্ষাতে আসে সেগুলোর সমাধান করতে পারবে বলে আশা রাখছি। চলো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে বলছে যে সেটি সমতা ইকুইভ্যালেন্ট সেট। আর সেটি সমতা বলতে কি বোঝায়? দুটি সেটের উপাদান এক হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন a = 3, 5, 7 এবং b = 5, 3, 3, 7। দেখো এখানে বলছে 3 একটি রয়েছে, 5 একটি, 7 একটি রয়েছে, কিন্তু এখানে 3 দুটি রয়েছে। তাহলে উপাদানগুলো কিন্তু একই। এজন্য এখানে উপাদান 3টি, এখানে যদিও একটি উপাদান 2টি রয়েছে তারপরে কিন্তু উপাদানগুলো সমান। যদি এরকম থাকে তাহলে বলা হবে কি এদেরকে সমান সেট বলা হবে। এই বিষয়টি মূলত লক্ষণীয় এখানে। আচ্ছা, a = b চিহ্ন লেখা হয়। লক্ষ্য করি a = b যদি কেবল a উপচ্ছেদ b এবং b উপচ্ছেদ a হয়, অর্থাৎ যদি সমান হয় তখন কি হবে? a b এর একটি উপচ্ছেদ হবে, b এর একটি উপচ্ছেদ হবে। তাহলে আমরা এটিকে ঘুরিয়েও লিখতে পারি। যদি আমাদের উপাদানগুলো সমান হয় তাহলে কি হবে? a b এর একটি উপচ্ছেদ হবে, আবার b এর একটি উপচ্ছেদ হতে পারে। এটা কিন্তু উপচ্ছেদের চিহ্ন। আমরা যখন উপচ্ছেদটা আলোচনা করছি তখন কিন্তু এই চিহ্নটার নাম কি দিয়েছি? উপচ্ছেদ। এবং তোমাদের পাঠ্য বইতেও এই বিষয়টি রয়েছে। আবার a = 3, 5, 7, b = 5, 3, 3, 7। দেখো এখানে কি রয়েছে? 5 রয়েছে, একটি রয়েছে, 3 রয়েছে, আবার 7 রয়েছে। উপাদানগুলো কিন্তু আগে পরে রয়েছে, তাছাড়া আর কোনো কিছু নাই। আবার c কি রয়েছে? 7, 7, 3, 5, 5 রয়েছে। উপাদানগুলো কোনোটি দুটি রয়েছে, কোনোটি একটি রয়েছে। তাহলে উপাদানগুলো কিন্তু একই। যদি এরকমও থাকে তাহলে আমরা সেটিকে কি বলবো? আমরা সেটা সমান বলবো। অর্থাৎ a b সেট a ও b ও c কে সেট তিনটি সমতা বোঝায়, অর্থাৎ a = b = c বোঝায়। সেটির উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটির কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এইটাই মূল বিষয়। উপাদানগুলো যদি ক্রম বদলায় বা আগে পরে থাকে বা কোনো উপাদানে যদি একাধিকবার থাকে তাহলে সেটির কোনো পরিবর্তন হয় না, সেটিটা একই থাকবে। কিন্তু এইটা নয় যে এই সেটিকে বাদ দিয়ে আমি তার জায়গাটিতে এটি লিখে দিলাম। এটি কিন্তু তুলনামূলক বোঝাচ্ছে যে উভয় সেট সমান, কিন্তু একটিকে একেবারে টোটালি বাদ দিয়ে তার জায়গাটিতে তুমি অন্যটা লিখে দেবে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু সেটা সমান হবে না। ঠিক আছে, অর্থাৎ উপাদানগুলো তুলনা করলে সমানতা বোঝাচ্ছে। সেটের অন্তর বোঝাচ্ছে যে ডিফারেন্স অফ সেট। মনে করি a = 1, 2, 3, 4, 5, b = 3, 5। সেট a থেকে b এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা হলো 1, 2, 4 এবং লেখা হয় a বাদ b পড়া হয় a বাদ b। দেখো এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে আমরা নাম কি দেবো? বাদ বলবো। ঠিক আছে, a বাদ। তাহলে a বাদ b বা এই আকারে এটাকে এইভাবে লেখা যায় বা এইভাবে লেখা যায় বা a বাদ b পড়া হয় এটাকে। এখন a বাদ b বলতে দেখো 1, 2, 3, 4, 5 এবং 3, 5, 1, 2, 4, 1, 2, 4, 1, 2, 4। এই যে 3, 5, এই যে 3 রয়েছে, এই 5 রয়েছে। তাহলে 3, 5 যদি এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে কি দেখবে? 1, 2, 4 থাকলো। ঠিক আছে, এখন একটি বিষয় এখানে লক্ষণীয়। যদি আমাদের এখানে মনে করে একটি উপাদান আমার এখানে থাকলো 1, 2, 3, এখানে 4, এই চারটা থাকলো। এখান থেকে আমার বাদ দিতে বলছে যে 3, 4, 5 এরকম বাদ দিতে বলছে। ঠিক আছে, এখন দেখো যদি আমি বাদ দিই তাহলে এর উত্তরটা কিন্তু এরকম হয় যে আমার 3, 4, 5 বাদ দিতে বলছে, এর উত্তরটা কিন্তু 1 আর 2 হবে। অর্থাৎ এখানে এই যে 5 উপাদানটা আমি দিয়েছি এটা কিন্তু এর ভিতরে নাই, তাহলেও ওটা বাদ যাবে। বিষয়বস্তুটি এরকম যে অর্থাৎ বাদের পরে এই চিহ্নের পরে যেগুলি উপাদান থাকবে এইগুলো যদি এখান থেকে বাদ যায়, থাকে মিল থাকে কোনো কিছু, তাহলে সেগুলো বাদ যাবে। যদি মিল নাও থাকে তাহলেও এগুলো বাদ যাবে। ঠিক আছে, এটা যেমন আমার বলছে যদি 1, 2, 3 এরকম যদি থাকে, এখান থেকে আমার বাদ দিতে বলছি যে 4 আর 6, তাহলে এই যে 4, 6 এর উপাদানগুলোর উত্তর হবে 1, 2, 3 হবে, এইগুলোই থাকবে। এখানে এই যে উপাদান এটি মিল থাকুক বা না থাকুক, অর্থাৎ এর ভিতরে যেগুলো রয়েছে এইগুলো প্রথম উপাদানগুলো এখানে টিকে থাকবে আর এইগুলো মিল থাকুক বা না থাকুক টোটালি বাদ হয়ে যাবে। এই বিষয়টা এখানে লক্ষণীয় সেটের অন্তরের বিষয়ের ক্ষেত্রে। উদাহরণ 6 এখানে বলছি যে p = x জন x 12 এর গুণক সময় এবং q জন x যেন x 3 এর গুণিতক এবং x ≤ 12 হলে p বাদ q নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে মান দেওয়া নাই, মানগুলোর গঠন পদ্ধতিতে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা তালিকা পদ্ধতির মানগুলো বের করে নিব এবং তখন তার p এর মান তালিকা পদ্ধতি বের করে q এর মান তালিকা পদ্ধতিতে বের করে একটি p এর মান থেকে q এর মানটা বাদ দিয়ে দেব। মানে বিষয়বস্তুটা হচ্ছে এই দেওয়া হচ্ছে। p যে উপাদানগুলো রয়েছে দেখি এখন 12 এর গুণক সময় কি হয়। 12 এর গুণক সময় যদি আমরা বের করতে চাই, 12 সমান আমরা 1 গুণ 12 হয়, 2 গুণ 6 হয়, 3 গুণ 4 হয়, 8 দেখো হয় না। 1, 2, 3, 4, 6, 12,
1 2 3 4 6 12 এভাবে আমরা বের করে নিব। তাহলে 1 2 3 4 6 12 চলে আসলো। আমরা পি এর মান পেয়ে যাচ্ছি। এটা কিউ এর মান হচ্ছে x 3 এর গুণিতক এবং 12 থেকে 12 সহ 12 থেকে ছোট 3 এর গুণিতকগুলো আমরা যদি বের করতে চাই তাহলে 3 এর সাথে 1 গুণ করলে আমরা 3 পাই, 1 গুণ করলে 3, 2 গুণ করলে 6 পাই, 3 গুণ করলে 9 পাই, 4 গুণ করলে 12 পাই, এইটা ঠিক আছে। আবার যদি 5 গুণ করি তাহলে 15 পাই। এগুলো সব 3 এর গুণিতক। 6 গুণ করলে আমরা 18 পাবো। কিন্তু এখানে বলছে কি 12 সহ 12 থেকে ছোটগুলো হবে। তাহলে আমাদের 12 সহ 12 থেকে ছোটগুলো 3 থেকে শুরু করে যদি বলছে, তাহলে এই 3 6 9 12, তাহলে এখানে 12 পর্যন্ত 3 এর গুণিতক সমূহ এগুলো বলা হচ্ছে। তাহলে কিউ ইকুয়াল এর মানটি পেয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ, যেহেতু এখানে আমাদের অন্তর নির্ণয় করতে হবে সেটার, তাহলে পি বাদ কিউ ইকুয়াল এই যে পি এর মান যেগুলো আমরা বের করছিলাম 12 এর গুণনের সময় সেগুলো এখানে লিখে দিলাম, এবং কিউ সমান যে 3 এর গুণিতকগুলো বের করেছিলাম শর্ত অনুসারে সেগুলো লিখে দিলাম। এখন এই মানগুলো এর ভিতর থেকে যদি মিল থাকে তাহলে বাদ যাবে, যদি মিল নাও থাকে তাহলে কিন্তু বাদ যাবে। কারণ দেখে এখানে 9 রয়েছে, 9 কি এর ভিতরে রয়েছে? নাই, তাহলে কিন্তু 9 বাদ যাবে। এই উপাদানগুলো যদি এর ভিতরে থাকে তাহলে অবশ্যই বাদ যাবে। যদি এই উপাদানগুলো এর ভিতরে নাও থাকে তাহলে এই উপাদানগুলো বাদ যাবে, থাকবে না মোটেই। তাহলে এই উপাদানগুলো যেগুলো কিন্তু যেগুলো মিল আছে সেগুলো তো বাদ যাবেই। তাহলে মিলগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা 1 2 4 কে পাই। এই 1 2 আর এই 4 টিকে থাকে। এর জন্য আমাদের এগুলো, এই উত্তরটা হচ্ছে এটা। নির্ণয় সেট এটা। সার্বিক সেট বলছে আলোচনা সকল সংশ্লিষ্ট সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। এরপর যেমন a ইকুয়াল xy সেটটি b ইকুয়াল xyz এর একটি উপসেট। এই x এর একটি উপসেট এটা আমরা আগে থেকে জানি। বি সেটকে a সেটের সাবেকি সার্বিক সেট বলা হয়। সার্বিক সেট অর্থাৎ সকল উপাদান সমূহ, অর্থাৎ ইউকে সার্বিক সেট বলা হয়। সকল উপাদান সমূহ যার ভিতরে থাকবে সেটাকে সার্বিক সেট বলা হয়। সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। অর্থাৎ যে উপসেটের মনে করো উপাদানগুলো একাধিক উপাদান হচ্ছে ভিন্ন ভিন্ন সেটে, কিন্তু ওই সকল একাধিক উপাদানগুলো আবার একটি নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত। তাহলে নির্দিষ্ট যে সেটটির অন্তর্ভুক্ত ওই নির্দিষ্ট সেটটিকে বলা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়, যেমন সকল জোড় সংখ্যার সেট সি ইকুয়াল 2 4 6 ইত্যাদি, এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল এত বলছে। এই সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে n। এই যে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে কি n, কারণ এই যে 2 4 6 এগুলো জোড় সংখ্যার সেট হলে দেখো এই স্বাভাবিক সংখ্যার সেটের যে n রয়েছে এই n এর ভিতরে কিন্তু এগুলো বিদ্যমান রয়েছে, কাজে এগুলো অন্তর্ভুক্ত। পূরক সেট, এই পূরক সেটটা কি বলছে? ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ এর পূরক সেটকে এ পাওয়ার সি, এই যে এটা কি বলা হচ্ছে? পূরক সেট বলা হচ্ছে। এই চিহ্নটার নাম কি? যখন এর পাওয়ার সি আকারে ছোটতে সি থাকবে তখন এর নাম কি? পূরক সেট বলা হবে। এ এর পূরক সেট এত এ প্রাইম, এই যে চিহ্নটা রয়েছে এটাকে তুমি এ ড্যাশ বা এ প্রাইম তুমি যখন পড়বে, আসলে ভালো নাম হচ্ছে প্রাইম, কিন্তু এ ড্যাশ বললেও সমস্যা নাই, লেখার সময় ঠিকঠাক লিখবে। এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে এ পূরক সেট বা ইউ বাদ এ, ঠিক আছে, এটা দ্বারা বলা হবে পূরক সেট। এ ইকুয়াল ইউ বাদ এ এটাকে বলা হবে। অর্থাৎ ইউ এর মান থেকে এই এ এর মান বাদ দিতে হবে, বাদ দিলে আমরা এ সি এর মান পেয়ে যাবো এটা। তাহলে অর্থাৎ এটা হচ্ছে এ আর ইউ সম্পূর্ণটার নাম হচ্ছে ইউ। এই সম্পূর্ণ ইউ থেকে যদি এটা বাদ দিই তাহলে এসিটা টিকে থাকবে। এখন বলছি যে মনে করি পি ও কিউ দুটি সেট এবং পি সেটের যে সকল উপাদান কিউ সেটের উপাদান নয় ওই সেটগুলোকে পি সেটের প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয়, লেখা হয় কিউ পূরক সেট পি বাদ কিউ, পি বাদ কিউ। আমরা একটি উদাহরণ চলে যাচ্ছি। উদাহরণটি হচ্ছে এই আমাদের সার্বিক সেট দেওয়া আছে, এ সমানতা দেওয়া আছে, বি সমানতা দেওয়া আছে, এ পূরক সেট এবং বি পূরক সেট এটা নির্ণয় করতে হবে। তাহলে এ পূরক সেট বলতে এই যে ইউ এর মান থেকে আমরা সার্বিক সেট ইউ থেকে এটা বাদ দিয়ে দেবো, ইউ বাদ এ, তাহলে এটা সেটের অন্তর। তাহলে এই সার্বিক সেটের মানটা আমরা লিখে নিলাম, এই যে এর মানটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এই মানগুলো থেকে এই মানগুলো যদি বাদে দিই 135 টিকে থাকে। বি পূরক সেট যদি আমরা নির্ণয় করি ইউ বাদ বি, তাহলে ইউ এর মান এইটা, এখান থেকে যদি আমরা এই বি এর মানটা যদি আমরা দিয়ে দিই তাহলে এই যে ইউ এর মান থেকে বি এর মান বাদ দিলে 2 4 6 7 এটা টিকে থাকে। এখন এই নির্ণয় সেট এ প্রাইম এটা, এর মান এটা, আর বি এর মান এটা, অর্থাৎ এইটা আর এটা আবার আলাদাভাবে লিখে দেওয়া হয়েছে। এবার আসি চলে যাচ্ছে সংযোগ সেটটা কি। সংযোগ সেট বলতে বোঝাচ্ছে যে তাদের ভিতর মিল কি আছে সেটাকে বোঝাচ্ছে। সংযোগ সেট না সরি সংযোগ সেট বলতে তাদের ভিতর মিলকে বোঝাচ্ছে, মিল থাকবে এবং সামগ্রিক সকল সেটকে বোঝাবে সংযোগ সেট বোঝাতে। আর যদি সেট বলতে তাহলে শুধুমাত্র মিলটাকে বোঝাতো। তাই সংযোগ সেট বলতে ইউনিয়ন অফ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। মনে করি এ ও বি দুইটি সেট, এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং বলা হয় এ সংযোগ বি, অথবা এ ইউনিয়ন বি বলা হয়, অর্থাৎ এ ইউনিয়ন বি। ইউতে ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়নের যে প্রথম যে বর্ণটি রয়েছে ইউ, তা থেকে এই ইউটাকে সেটা কল্পনা করে নিব। আসলে মূল জিনিসটা এই ইউ কিন্তু এ ইউ না, কিন্তু তারপরে এটাকে আমরা এ ইউনিয়ন বলা হয়।
যেহেতু বিশিষ্ট গণিতবিদরা তারা এই নামে আখ্যায়িত করেছে, ইউনিয়ন নামে। সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি ইকুয়াল এক্স জন্য এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এটাকে আমরা সংজ্ঞায়িত যদি করি গঠন পদ্ধতি, তাহলে এইভাবে লিখবো যে এক্স যেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এখানে ভালো করে খেয়াল রাখবে, এখানে কিন্তু অথবা নাম রয়েছে, অথবাটা যখন থাকবে তখন কিন্তু সেটা ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। আর যদি আমাদের এবং দেওয়া থাকতো তখন কিন্তু সেটা সেটের অন্তর্ভুক্ত হতো, যেটা আমরা দেখবো একটু পরে। সি সমান এত রয়েছে, ডি সমান এত রয়েছে, সি ইউনিয়ন ডি নির্ণয় করো। তাহলে সির মান আমরা এটা লিখে নিলাম, ডির মান এটা লিখে নিলাম। সি ইউনিয়ন ডি বলতে আমাদের সির মান এটা, এর ডির মান এটা। আমরা যদি এটাকে দেখো, এই উপাদানগুলো যেগুলো মিল থাকবে সেটি একবার আসবে, যে দুই সেটে রয়েছে বলে দুইবার আসবে তা নয়। কিন্তু দেখো এখানে 4 কিন্তু এখানে রয়েছে, এখানেও রয়েছে 3, এই 3 লিখে দিলাম। এই 4 4 দুই জায়গায় থাকলো, আমরা একবার লিখবো। এই 5 রয়েছে, এখানে 5 নাই, 5 লিখলাম। এখানে 6 রয়েছে, এখানে 6 লিখলাম। এখানে 8 রয়েছে, এখানে 8 নাই, তবু লিখতে পারতে। একাধিকবার থাকলেও আমরা একবার লিখবো, যদি দুইবার থাকে তাহলে আমরা একবার লিখবো, আর যদি একবারই থাকে তাহলে একবার লিখবো। তাহলে এই উত্তরটা এখানে পৃথকভাবে লেখা হয়েছে। চলে যাচ্ছি, তার আগে এখানে একটি চিত্র রয়েছে, চিত্রতে কি বোঝাচ্ছে যে সি ইউনিয়ন ডি যদি করা হয় তাহলে এই উপাদানগুলো দেখে 4 কিন্তু দুই সেটে অন্তর্ভুক্ত ছিল, তারপরে কি এখানে আমরা একবারই ধরবো, অর্থাৎ সি আর ডি এর সকল মানগুলো যদি একটু সাজিয়ে লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই চিত্রের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করি ভেন চিত্র, এই চিত্রের মাধ্যমে প্রকাশ করে, এটি কিন্তু ভেন চিত্র, যেটা ইতিপূর্বে বর্ণনা ছিল। ছেদ সেটে বলছে কি যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটকে এ ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়, পড়া হয় এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি। এই যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা নাম কি বলবো আমরা? ইন্টারসেকশন বলবো। সেট গঠন পদ্ধতিতে এ ইন্টারসেকশন বি এক্স যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। ইতিপূর্বে বলেছি যে এখানে কি যদি এ অথবা থাকে তাহলে কিন্তু সেটা কি হবে, আমাদের সংযোগ সেটে চলে যাবে। আর যদি এবং থাকে তাহলে সেটা কিন্তু আমাদের সেটের অন্তর্ভুক্ত হবে। এই বিষয়টি খেয়াল রাখবে গঠন পদ্ধতিতে লেখার সময় বা ভেঙে লেখার সময়, এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এটা কি হবে, এটা কিন্তু সেট, অর্থাৎ দুই সেটের যে কমন যে জায়গাটা রয়েছে, কমন জায়গাটিকে এখানে নাম দেওয়া হচ্ছে কি ইন্টারসেকশন বি দ্বারা। আর যদি আমাদের আরেকটি সেট থাকে তাহলে দেখো 3 সেটের কমন সেট যে জায়গাটা রয়েছে, এটা কি বোঝাচ্ছে আমাদের এটাকে সংযোগ সেট বোঝাচ্ছে একাধিক উপাদানের দ্বারা। আমরা এবার চলে যাচ্ছি এবার উদাহরণ নিয়ে। উদাহরণ 9 বলছে যে একটি পি সমান এই একটি গঠন পদ্ধতিতে মান দেওয়া আছে এবং কিউ সমান এত দেওয়া রয়েছে। এখন এই মানের আলোকে বা শর্তের আলোকে আমরা পি সংযোগ এন নির্ণয় করব। তাহলে এখন আমরা পি এর মান এই শর্তের আলোকে বের করে নিব, যে পি সমান এক্স বিলংস টু এন যেন 2 লেস দ্যান এক্স লেস দ্যান 6 লেস দ্যান ইকুয়াল 6, অর্থাৎ এন স্বাভাবিক সংখ্যা, কিন্তু এই স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে এন এক্স এর ওই সকল উপাদানগুলো নিতে হবে যেগুলো 6 সহ 2 থেকে বড় হবে, 6 সহ 6 থেকে ছোট হবে স্বাভাবিক সংখ্যার থেকে। তাহলে আমরা 2 থেকে বড় আমরা 1 3 5 3 4 5 6 কে পেয়ে যাচ্ছি। যেহেতু লেস দ্যান ইকুয়াল, এই জন্য আমরা 6 কেও নিতে পারবো। যদি এখানে এই ইকুয়াল লেস দ্যান নিচে দাগটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু 6 বাদ হয়ে যেত। এখন কিউ এর মান আসে, যে কিউ এর মানটা কি হবে, কিউ এর মান বলতে এক্স জোড় সংখ্যা, এক্স লেস দ্যান ইকুয়াল 18 2 4 6 8 এটা চলে আসে। এখন তাহলে এই যে অর্থাৎ এখানে জোড় সংখ্যাগুলো হবে কিন্তু 8 থেকে ছোটগুলো হবে স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে। তাহলে জোড় সংখ্যা 2 থেকে শুরু হয়, 2 4 6 8 এই 4টি চলে আসে। এখন এগুলোর এই পি এর মান বলতে আমরা এটা এখানে লিখে দিলাম, কিউ এর মান বলতে এইটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যদি সংযোগ চিহ্ন না করি তাহলে দুই উপাদানের ভিতরে যেটা যেটা মিল পাবো আমরা। দেখো এখানে কি রয়েছে আমাদের, এই যে 4 রয়েছে, এখানেও কিন্তু একটা 4 রয়েছে, এখানে রয়েছে আমাদের 6 রয়েছে, এখানে কিন্তু একটা 6 রয়েছে। আর যে মানগুলো রয়েছে এগুলো কিন্তু দুই উপাদানের ভিন্ন ভিন্ন মান, এই জন্য আমাদের উত্তর আসবে 4 আর 6, অর্থাৎ 4 6 এটি আমাদের নির্ণয় সেট 4 6, অর্থাৎ এটি সংযোগ সেট। তাহলে এই উদাহরণ 9 এই উদাহরণটি ছিল এই ভিডিওটির সর্বশেষ অংশ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং সামান্যতম ধারণা দিতে পেরেছি বলে মনে করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধের মধ্য দিয়ে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানার মধ্য দিয়ে ধন্যবাদ সকলকে।